বন্ধুরা আমরা আজকে আমাদের এই চ্যানেল স্টাডি অফ বেঙ্গল এই চ্যানেল শুরু করছে ফিজিক্সের প্রথম ক্লাস। আমি মনের ভিতর থেকে খুবই ইন্টারেস্টেড এই ক্লাসটার জন্য, অনেকদিন থেকে ছিলাম এবং অনেকদিন থেকে অপেক্ষায় ছিলাম কবে আমি তোমাদেরকে আবার আমার চ্যানেলে পড়ানো স্টার্ট করব, পড়ানো শুরু করব। দেখো বন্ধুরা, আমি আমার তরফ থেকে 100% দিয়ে আমি তোমাদের পড়ানোর চেষ্টা করবো, সম্পূর্ণটা দিয়ে পড়ানোর চেষ্টা করবো। এবং হ্যাঁ, যদি এই ক্লাসগুলোর পরে তুমি যদি না শিখতে পারো তাহলে আমাকে একবার কমেন্ট করবা, তাহলে আমি সেই মুহূর্তে আমার ক্লাসগুলো বন্ধ করে দেবো। আমি তোমাদের এতটাই কনফিডেন্স হয়ে বলছি, তোমরা জাস্ট এই কমেন্ট, আমি 5 মিনিট হোক বা 6 মিনিট হোক বা 20 মিনিটের ক্লাস হোক, সম্পূর্ণটা একটু ঠিকভাবে শুনবা, দরকার হয় 2x স্পিডে শুনবা। যদি তুমি ক্লাস না বুঝতে পারো তারপরে তুমি আমাকে বলবা, আমি সম্পূর্ণ একদম তোমাদের ক্লিয়ারলি স্বচ্ছতার সাথে প্রত্যেকটা জিনিসকে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো। দেখো বন্ধুরা, আমরা শুরু করছি আমাদের এই দুর্দান্ত একটা এপিসোডকে, সেটাতে আমরা শুরু করছি ফিজিক্সের লজিক গেটকে নিয়ে। যদিও আমরা ফিজিক্স যেহেতু শুরু করছি, তাহলে আমাদের বেসিক ম্যাথ অর্থাৎ ক্লাস 11 থেকে করার চেষ্টা শুরু করার কথা ছিল, বাট ঠিক আছে, সেটা আমরা পরে করে দেবো, বেসিক ম্যাথ পরে করে দেবো, যেহেতু এটা একটা সহজ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারগুলোকে অনেকেই স্কিপ করে। তো সেই জন্য আমি মনে করলাম যে এই চ্যাপ্টারটা আগে একটু করে নেওয়া ভালো, তারপরে আমরা ক্লাস 11 বেসিক ম্যাথ প্রত্যেকটা ইউনিট অফ ভেক্টর, মোশন 1D, মোশন 2D প্রত্যেকটা আস্তে আস্তে যাবো। জাস্ট একটাই জিনিস, তোমরা আমাকে জাস্ট একটু সাপোর্ট করো, তোমরা আমার একটু পাশে থাকো এবং প্রত্যেকটা ক্লাসগুলোকে একটু করে শোনো। আমি 100% কথা দিচ্ছি তোমরা বুঝতে পারবে, মানে পারবে। দেখো বন্ধুরা, বেশি জ্ঞান না দিয়ে আমি তোমাদের শুরু করবো আজকের আমাদের প্রথম লেকচার, যেটা শুরু হবে লজিক গেটকে কেন্দ্র করে। দেখো আমি শুরু করছি। ফার্স্ট অফ অল আমি তোমাদের পড়ানোর স্টাইলটা আমি একটুখানি তোমাদের বলে দিই, যেহেতু ফার্স্ট ক্লাস আমি শুরু করছি। তো আমার পড়ানোর স্টাইলটা হবে এটাই যে আমি প্রথমত লজিক গেট সম্পর্কে আমি তোমাদের একটা ক্লাসে প্রথমত একটা থিওরি ক্লাস করে দেবো। তারপরে নেক্সট যে ক্লাসটা হবে সেখানে শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করাবো। যেই মেনের পিআইকিউ করাবো, নিটের পিআইকিউ করাবো, প্লাস জেনপাস ইউজি পিআইকিউ করবো। জেনপাস ইউজি গেটস থেকে সেরকম একটা দেয় না জেনপাসে, তো যাই হোক, নিট, যেই মেন্স এগুলো যত সমস্ত পিআইকিউ দেয় এই অর নর এই সমস্ত গেট থেকে বা লজিক গেট থেকে, সমস্তটা দুর্দান্তভাবে ক্লিয়ার করে দেবো, সাথে ট্রিক্সের সাথে তোমাদের শিখিয়ে দেবো যে এইভাবে তুমি সলভ করতে পারো। তোমাদের ট্রিক্স শেখাবো, যে সলভ করার ট্রিক্সটা আমি শেখাবো। যাই হোক বন্ধুরা, বেশি জ্ঞান দেবো না, আমরা শুরু করবো আমাদের লজিক গেট। এবার দেখো, আমি এই লজিক গেটটা সম্পর্কে আমি কিছুটা একটু বলি। দেখো, তুমি যখন একটা কিছু খাবার খাও, ধরো তুমি আম খাচ্ছ, তাহলে তুমি যদি আগে থেকে জানো যে এটা একটা আম, তাহলে তোমার মনের মধ্যে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়, না এটা একটা আম, এর অনেক স্বাদ হবে। সেটা লজিক গেট পড়ার আগে যদি আমি লজিক গেটই না জানি কি, তাহলে তো সেটা একটা কেমন একটা দেখায়, মানে ভিতরটা মানে অনুভূতি আসে না, ভিতর থেকে ইন্টারেস্ট আসে না। যদিও এই লজিক গেট কি এটা কোনোদিন পরীক্ষায় দিবে না, কি পরীক্ষায় দিবে আমি তোমাদের বলছি, আস্তে আস্তে শুনো। ফার্স্ট অফ অল আমরা তোমাদের একটু বলি লজিক গেট জিনিসটা কি। দেখো আমি লিখেছি, এ লজিক গেট ইজ এ ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বেসড অন সার্টেন লজিক্যাল রিলেশনশিপ বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট। অর্থাৎ এটা হচ্ছে লজিক গেটটা হচ্ছে একটা বিভিন্ন ডিভাইস তৈরি করার জন্য একটা গেট, মানে একটা বিষয়বস্তু যেটা ইনপুট আর আউটপুটের উপর নির্ভর করে এবং যাকে কেন্দ্র করে, যে সিস্টেমটাকে কেন্দ্র করে বিভিন্ন যন্ত্রপাতি ডিভাইস এইগুলো তৈরি হয়। অর্থাৎ মানে এই লজিক গেটকে কেন্দ্র করে। লজিক গেট কোনো একটা ডিভাইস না, আমি তোমাদের বলি লজিক গেট ডিভাইস না, বাট ডিভাইস তৈরি করার জন্য লজিক গেটকে কাজে লাগানো হয়। বিভিন্ন ইনপুট আউটপুটের বিভিন্ন তড়িৎ পাঠানোর ক্ষেত্রে বা বিভিন্ন কাজে কিন্তু এই লজিক গেটকে কি করা হয়, ইউজ করা হয়। এটা কিন্তু কোনো ডিভাইস না, বুঝা গেল? লজিক গেট একটা সাধারণ আমাদের সামনে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা চিত্র তুলে ধরে, যে ডিভাইসটা এইভাবে কাজ করে বা ডিভাইসটার মধ্যে এইভাবে ইনপুট দিলে এইভাবে আউটপুট বেড়ায়, এই সম্পর্কে। দেখো আমি তোমাদের বলছি, ইটস ফর্ম ইউজিং দ্য সেমিকন্ডাক্টর ডায়োড ট্রানজিস্টর। দেখো এই যে গেট, লজিক গেটের পরবর্তী চ্যাপ্টার হয় সাধারণত ডায়োড ট্রানজিস্টরের চ্যাপ্টারটা। তো সেক্ষেত্রে তোমাদের এই ডায়োড ট্রানজিস্টর প্রভৃতি যে সমস্ত ডিভাইস, এই ডিভাইসগুলো কিন্তু লজিক গেট ছাড়া আসে না, বুঝতে পারো? তাহলে লজিক গেট একটা ডিভাইস না, বাট লজিক গেটকে দিয়ে অ্যাকচুয়ালি ডিভাইস তৈরি হয়, অর্থাৎ ডিভাইসটা লজিক গেটের হিসাবে কাজ করে, বুঝতে পারছো? সেটা হচ্ছে লজিক গেট। একটা তোমার দেখো, একটা কোনো একটা ধরো গাড়ি তৈরি করার আগে গাড়ির একটা মডেল তৈরি করা হয়, যে এইভাবে আমি গাড়িকে এইভাবে সাজাবো, তারপর আমার গাড়িটা স্ট্রাকচার সম্পূর্ণভাবে তৈরি হবে। সেই স্ট্রাকচারটা তৈরি করতে যে সমস্ত জিনিসপত্র লাগে, বা একটা ডিভাইস তৈরি করতে যে সমস্ত জিনিসপত্র বা যে সমস্ত গ্রাফিক ডিজাইন মনের মধ্যে আঁকতে হয়, তারই একটা পার্ট হচ্ছে তোমার লজিক গেট, বুঝতে পারলা? আচ্ছা, সেটা বুঝতে পেরেছো আমি আশা করছি। এবার একটা জিনিস আমি তোমাদের খুব ভালো করে বলি। দেখো, এই লজিক গেটকে আমরা মূলত দুটি নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা প্রকাশ করি, দুটি। একটা হচ্ছে 1, যেটা যদি 1 হয় তাহলে বলবো সেটা হচ্ছে অন আছে, বা সেটা হচ্ছে হাই ভোল্টেজ, আমি সব বলছি দাঁড়াও। একটা যদি 0 হয় তাহলে সেটা বলবো অফ, বা সেটা হচ্ছে লো ভোল্টেজ। আমি তোমাদের ঠিক করে বলে শোনো, ভালো করে না বুঝতে পারো। এই লজিক গেটকে আমরা দুই রকম সিগন্যাল দ্বারা প্রকাশ করি। দেখো, এই লজিক গেটটা মূলত ইনপুট আর আউটপুটের খেলা। অর্থাৎ তুমি যা ইনপুট দিবা
তার একটা আলাদা আউটপুটও সৃষ্টি হতে পারে, বা যে ইনপুট দিচ্ছ সেই ইনপুটও সৃষ্টি হতে পারে, বাট এই ইনপুট আউটপুট সর্বদা 0 আর 1-এর মধ্যে থাকে। যদি ধরো আমি একটা সুইচ অন করলাম, বাল্বটা জ্বললো, তার মানে আমি ইনপুট দিলাম 1 ইনপুট দেওয়ার ফলে আমি আউটপুট পেলাম 1, মানে বাল্বটা জ্বললো তার মানে আমার আউটপুট কত হলো 1। যদি বাল্বটা বন্ধ থাকতো, আমি ইনপুট দিতাম, ধরো আমি ইনপুট দিলাম মানে আমি সুইচটা অন করলাম মানে আমি 1, সুইচটা অন করলাম মানে 1 হলো, ঠিক আছে। এবার বাল্বটা জ্বললো না, জ্বললো না মানে কি, আউটপুট পেলাম না, আউটপুট পেলাম না মানে কত 0। এটা বলতে পারলাম যে আমি 1 মানে আমি বুঝবো যে আমি ইনপুট দিয়েছি, বাট আউটপুট আমি যদি 0 পাই তাহলে বলবো আউটপুট আমার কোনো কিছু আসেনি। ইনপুট যদি কোনো কিছু না দিই তাহলে সেটাকে আমরা 0 দ্বারা প্রকাশ করবো, আর আউটপুট যদি ধরো ইনপুট আমি 0 দিলাম, তাও এক এক ক্ষেত্রে দেখবা আউটপুট পেয়ে যাবে। নট গেটের ক্ষেত্রে এরকমটা হয়, আমি তোমাদের আস্তে আস্তে বোঝাচ্ছি, অসুবিধা নেই। আমি ইনপুট দিলাম একটা, দেখবা আউটপুট একটা বেড়ে গেল, 1 বেড়ে গেল, তাহলে ইনপুট আমি দিলাম না বাট আউটপুট আমি পেয়ে গেলাম। অর্থাৎ সুইচ আমি অন করলাম না, তা আমার লাইট জ্বলে গেল। এটা স্বাভাবিকভাবে হয় না, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে ইনপুট মানে ইনপুট আর ব্যাপারটা বুঝতে পারলাম। 1 হলে তার মানে আমি ইনপুট দিলাম, আর 0 হলে দিলাম না। আউটপুট 1 হলে মানে আউটপুট আমার হলো, না হলে হলো না। বা আমরা এটাকে ভোল্টেজ হিসাবে প্রকাশ করতে পারি, যে 0 মানে সেটা হচ্ছে লো ভোল্টেজ, আর যেটা 1 সেটা হচ্ছে হাই ভোল্টেজ। 0 মানে কি, সেটা লো ভোল্টেজকে নির্দেশ করে, আর 1 মানে সেটা হচ্ছে হাই ভোল্টেজ। তাহলে এটা শুধুমাত্র 0 আর 1 এর খেলা, 0 আর 1 এর উপরে নির্ভর করবে কিন্তু এই সম্পূর্ণ লজিক গেটটা, ঠিক আছে। তোমাদের জিনিসটা আরো সুন্দরভাবে ক্লিয়ার করে দিই, আস্তে আস্তে বোঝো, ঠিক আছে। যারা কি দিয়ে মুছবো, মোছার কোনো কিছু জিনিস নেই আমার কাছে আপাতত, সেজন্য আমাকে জামা দিয়ে গেঞ্জি দিয়ে মুছতে হলো। যাই হোক, তাহলে আমি তোমাদের আরো সুন্দরভাবে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে শুনো, তাহলে তোমরা বুঝতে পারো। ভালো করে শুনো, ঠিক আছে। কি বললাম, লজিক গেটকে শুধুমাত্র কার দ্বারা প্রকাশ করবো, 0 আর 1। 0 মানে আমরা বলবো সেটা হচ্ছে অফ, আর 1 মানে বলবো সেটা হচ্ছে আমার 1। ক্লিয়ার, এটা আমরা বুঝতে পেরেছি। এবার দেখো, এই যে এটা খুব একটা বেশি ইন্টারেস্ট না, এখান থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে। এবার যেখান থেকে প্রশ্ন আসবে আমি তোমাদের বলছি, ভালো করে শোনো। যেখান থেকে আমার প্রশ্ন আসছে সেটাকে আমরা বলি বুলিয়ান অ্যালজেব্রা। আমরা লিখছি সেটাকে আমরা বলি বুলিয়ান অ্যালজেব্রা। এই দেখো, এই যে লজিক গেট মূলত 3টি বিষয়ের উপর, মানে 3টি কাজে ব্যবহার করা হয় লজিক গেটের 0 1-কে। একটা, এই লজিক গেটকে 0 1 এর দ্বারা, অর্থাৎ ইনপুট আউটপুটকে আমরা যোগের দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ কি অ্যাডিশনের দ্বারা কিন্তু আমরা অ্যাডিশনের দ্বারা কিন্তু আমরা প্রকাশ করতে পারি। একটা, দ্বিতীয়ত আমরা কি করতে পারি, মাল্টিপ্লাই, ঠিক আছে, মাল্টিপ্লাই দ্বারা বা গুণের দ্বারা আমরা প্রকাশ করতে পারি, কিন্তু ভাগ বা বিয়োগের দ্বারা আমরা প্রকাশ করতে পারি না এগুলোকে। মানে এই লজিক গেটে 0 1 এগুলোকে আমরা যোগ দিয়ে খেলতে পারি, গুণ দিয়ে প্রোডাক্ট হিসাবে আমরা খেলতে পারি, এন্ড কি করতে পারি, একটা হচ্ছে কি বিপরীত হিসাবে, মানে তোমার হচ্ছে বার যেটাকে আমরা বলি, ঠিক আছে, বিপরীত অপোজিট সাইন হিসাবে, বা যেটাকে আমরা অ্যান্টি বলি, বা বিপরীত হিসাবে, ঠিক আছে। যে একটা বলে ধরো একে আমি উল্টে দিলাম, সেটা বিপরীত, মানে আমরা ধরি সেটা হিসাবে আমরা কিন্তু খেলতে পারি। ওকে, দাঁড়াও 1 মিনিট, আমি তোমাদের এটা বলি, দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে। বিপরীত হিসাবে আমরা কিন্তু খেলতে পারি, বা যেটাকে আমরা সাধারণভাবে বলতে পারি, দাঁড়াও মুছরা ভালো করে মুছে নি, দাঁড়াও, ঠিক আছে। মুছারটা গেঞ্জিটা ছিল, গেঞ্জি বলে কিছু মনে করো না, ঠিক আছে। দেখো, অ্যাডিশন, প্রথমত কি অ্যাডিশন, নেক্সট প্রোডাক্ট, আর নেক্সট হচ্ছে কত, ইনভার্স। এই যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা কি করতে পারি, বুলিয়ান অ্যালজেব্রা 0 1 এগুলোকে নিয়ে আমরা কি করতে পারি, খেলতে পারি। কিরকম ভাবে দেখো, ধরো অ্যাড করছি 0 + 1, তাহলে আমি শুধুমাত্র 0 আর 1ই নেব, কোনো নিউমেরিক্যাল নেব না। তাহলে আমরা সাধারণভাবে বীজগাণিতিক নিয়ম মানে জানি, এটা সর্বদা কি হবে, 1ই হবে। 1 হবে কেন, এটা বীজগাণিতিক নিয়মে আমরা জানি, কিন্তু বীজগাণিতিক নিয়ম তো না, কিন্তু এখানে আমাকে বুঝতে হবে লজিক গেটের ব্যাপারটা। ধরো একটা আমি ইনপুট দিচ্ছি, একটা 0 আর একটা ইনপুট দিচ্ছি 1, এদের মধ্যে যে সর্বোচ্চ মানটা কি 1, সর্বোচ্চ মানটাই কিন্তু আউটপুট হিসেবে যাবে, বুঝে গেল। ধরো এরকম, ধরো একটা লজিক গেট আছে, এরকম ধরো একটা লজিক গেট সামথিং ধরলাম আমি, এরকম একটা লজিক গেট, ঠিক আছে। এটা ধরো ইনপুট, এগুলো হচ্ছে ইনপুট দেয়, আর এটা হচ্ছে আউটপুট। এখানে আমি 0 দিয়েছি, এখানে আমি 1 দিয়েছি। এবার আউটপুট কি করবে, সর্বদা ম্যাক্সিমাম মানটাকে নেবে, তার মানে 1। তার মানে বুঝতে পারলাম যে আমি ইনপুটটা দিলাম সঠিকভাবে এবং আউটপুটটা সঠিকভাবে পেলাম। আমি সুইচটা অন করলাম, আউটপুটের লাইটটা আমার জ্বললো। কি বললাম, বুঝতে পারলাম। সেই হিসাবে আমি বলছি, এটা বীজগাণিতিক নিয়ম অনুসারে অ্যাকচুয়ালি 1ই হয়, তবে আমাকে লজিক গেট অনুসারে ভাবতে হবে। 0 + 1 যখন অ্যাড করলাম, তখন শুধুমাত্র আমার কি আসলো, 1ই আসলো, ঠিক আছে। শুধুমাত্র কি আসলো, 1ই আসলো। দেখো বেসিক জিনিস এগুলো। এবার যদি 1 + 0 করি কি হবে, হ্যাঁ 1ই আসবে, যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা আসবে। নেক্সট আমি ধরো করলাম
0 প্লাস 1 1 প্লাস 1। এবার ধরো আমি 1 প্লাস 1 করে কি হবে, বীজগাণিতিক নিয়ম অনুযায়ী কি হবে 2 হয়, কিন্তু 2 কি হবে, খবরদার 2 হবে না। আমি বলেছি যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু আসা যাবে না, মানে আসবে না, 0 1 বাদে কোনো নিউমেরিক্যাল ভ্যালু আসবে না। আরে বাবা এখানে তোমার যে লজিক গেটটা তোমাকে আমি বললাম, এখানে ইনপুট দিলাম, এখানে আউটপুট পাচ্ছিলাম, তাহলে এখানে আমি 1 দিলে এখানে 1 দিলে নিশ্চয়ই এখানে 1ই আসবে। মানে আমি ইনপুটটা দিচ্ছি, সুইচটা অন করছি, তার মানে আউটপুটটা কি পাবো, সুইচটা অনই পাবো। ক্লিয়ার? আমি 2 বসাবো না, বীজগাণিতিক এই নিয়ম মানলে হবে না, এটা কিন্তু লজিক গেটের নিয়ম। 1 প্লাস 1 যোগ করলে 1ই হবে। আমি ইনপুট দিলে আমি আউটপুট পাবো, ইনপুট সঠিকভাবে দিলে আউটপুট আমি পাবো। ঠিক আছে? ক্লিয়ার? এটা হলো কি, এটা ধরো আমার গেল কি, এটা হচ্ছে আমার অ্যাডিশনের নিয়ম। এবার আমরা আস্তে আস্তে প্রোডাক্ট এর নিয়মের দিকে যাবো। প্রোডাক্ট মানে আমরা গুণ করব। দেখো সিম্পল ভাষায় আমরা বীজগাণিতিক নিয়ম অনুসারে 0 ইন্টু 1 কি জানি আমরা, 0 হয়। যাকে দিয়ে 1 ইন্টু 0 কি আমরা জানি 0 হয়, তাই না? 1 ইন্টু 0 0 হয়। কি বলবো বলো, 1 ইন্টু 1 একমাত্র কি হবে, 1ই হবে। 1 ইন্টু 1 1ই হবে, বীজগাণিতিক নিয়ম আমরা জানি। এবার আমরা লজিক গেটের নিয়ম অনুসারে জানি। দেখো লজিক গেটের নিয়ম অনুসারে যদি যাই, 0 ইন্টু 1 করছি, ঠিক আছে, কিন্তু এই 0 এই অ্যাডিশন আর এই প্রোডাক্টের মধ্যে কিন্তু সম্পর্ক করলে হবে না। অ্যাডিশন বিষয়টা পুরোপুরি আলাদা, প্রোডাক্ট বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। অ্যাডিশনটা আমি যেরকমভাবে তোমাদের দেখালাম, এদের যদি দেখো গুণ করে, সাধারণভাবে বীজগাণিতিক নিয়মে বলি, বীজগাণিতিক নিয়ম মেনে এটা চলে, এরাও দেখো বীজগাণিতিক নিয়ম মেনে চলে। 0কে 1 দিয়ে গুণ করলাম এবং এই প্রোডাক্টটা সরাসরি কিন্তু 0 আসবে, এটা লজিক গেটের নিয়ম এবং বীজগাণিতিক নিয়ম। ঠিক আছে? এক্ষেত্রে আমি আর বেশি লজিক গেটের নিয়মটা বলার চেষ্টা করছি না, ব্যাপারটা একই। কিন্তু ওখানে তুমি বললা দাদা তুমি 0 আর 1 নিচ্ছিলা, বললা আউটপুটটা সর্বদা ম্যাক্সিমাম মানই আসবে, সেটা অ্যাডিশনের ক্ষেত্রে, বাট প্রোডাকশনের ক্ষেত্রে তাহলে কিন্তু হবে না। প্রোডাকশনের ক্ষেত্রে হবে না, তার কারণ তাহলে এটা বীজগাণিতিক নিয়মই মানবে না। যদি 0কে 1 দিয়ে গুণ করে যদি 1 আসতো, তাহলে এটা বীজগাণিতিক নিয়ম মানতো না। আর বীজগাণিতিক নিয়ম না মানলে লজিক গেটকে আমরা নির্ধারণ করতেও পারতাম না, বুঝেছো? সেজন্য বীজগাণিতিক নিয়ম আসলে আমাদের যা নিয়ম সেটা তো মানতে হবে ওকে। সেজন্য 0কে 1 দিয়ে গুণ করলে 0। এটা সাধারণত অ্যান্ড গেটের ক্ষেত্রে নির্ধারণ করা, এটা সাধারণত অর গেটের ক্ষেত্রে নির্ধারণ করা, মানে অ্যাডিশনটা এটা সাধারণত অ্যান্ড গেটের ক্ষেত্রে গুণ করা হয়। তাহলে বুঝতে পারলে তো? তাহলে তোমরা যেটা ভাবছো আমি জানি যে দাদা তুমি বলা 0 আর 1 ইনপুট নিলে ম্যাক্সিমাম মান মানে 1টা আউটপুট পাবো, কিন্তু এখানে 1টা আমি আউটপুট পাবো না, এটা বীজগাণিতিক নিয়ম অনুসারে তোমাকে চলতে হবেই। বুঝেছো? খুব সুন্দর কথা। এবার দেখো 1 ইন্টু 1 1 আসলো। এবার ধরো আমি সাপোজ বললাম a ইন্টু 1, তাহলে আমার কি আসবে a ইন্টু 1। ধরো a কে আমি নিলাম 0, এ আমি প্রকাশ করছি, এটা 0 বা 1 এই দুটোই হবে, আবার বাকি কিছু হবে না। ধরো এটাকে আমি নিলাম 0, তাহলে 0 ইন্টু 1 কি হবে, 0 হবে, 0 হবে। আর এ কে নিলাম আমি কি 1, তাহলে 1 ইন্টু 1 কি হবে, 1 হবে। বুঝেছো? 0 কে যদি নাও তাহলে সেটা হচ্ছে 0 হবে এ, আর যদি এর কাছে 1 নাও তাহলে 1 ইন্টু 1 কি হবে, 1 হবে। সিম্পল কথা। এবার তোমাদের কিছু কিছু বিষয় এখানে মনে রাখতে হবে, আমি তোমাদের বলি কিছু কিছু বিষয় তোমাদের এখানে মনে রাখতে হবে। ধরো সিম্পল ভাবে আমি এখানে নিলাম a ইন্টু 0, তাহলে আমার প্রথমে সেটা বলতে হয়েছে, যদি আমি a কে 1 নিই তাহলে সেটা কি হবে, 0 হবে। তাও একে যদি 0 নিই তাও আমার কি হবে, 0 হবে। বুঝতে পেরেছো? তাহলে গুণ করলে কি আসছে, ব্যাপারটা সেটাই আসছে। তো এটার দিকে সাধারণ ব্যাপার আমি তোমাদের বললাম, সেটা তুমি জানো। এবার একটা জিনিস ধরো a ইন্টু a ইনভার্স, এর মান কিন্তু ইনভার্স মানে এটা মাথায় আমরা বার চিহ্ন দিই, বার, ইনভার্স মানে বার। এবার a ইন্টু a বার মানে সেটা আমার আসে কি আলটিমেটলি 0 আসে। তার কারণ দেখো, ধরো এটাকে আমরা ধরলাম 0, এটাকে আমরা ধরলাম 0, তাহলে এটাকেও 0 ধরতে হবে। তাহলে 0 আর 0-র বার মানে কি, 0-র বার মানে একমাত্র একই হতে পারে, 0 আর 1 এর মধ্যে খেলা। তাহলে 0-র বার মানে কত, 1। বুঝতে পেরেছো? 0-র বার মানে 1। এবার 0-র বার যদি 1 হয়, 1 ইন্টু 0 কত হবে, তাও 0 হবে, 0 ইন্টু 0 তাও 0 হবে, সবই 0 হবে। তার মানে a আর a বার কিন্তু সবসময় কি হবে, 0 হবে। ক্লিয়ার? a আর a বার কি হবে, সবসময় 0 হবে যদি গুণ করি। এই যে বারটা তুমি যদি না বুঝতে পারো, আমি তোমাদের এখানে বুঝাই ইনভার্স। ধরো a হচ্ছে, a কে আমি ধরেছি ধরো 0, তাহলে a বার, বার মানে ইনভার্স, এর মাথায় আমি ছাদ দিয়ে দিয়েছি, a বার মানে আমার আসবে কত, 1। ক্লিয়ার? a 0 a বার মানে 1। আবার ধরো a বার 1, তাহলে a মানে কি হচ্ছে, 0 আসছে, অর্থাৎ বিপরীত। আর a বার করলে বিপরীত মানে 1 0, 0 হলে 1 1 হলে 0, সিম্পল ব্যাপার। এটা হচ্ছে ইনভার্সের নিয়ম।
এই গেল কিছু কিছু সাধারণ নিয়ম, একটা হচ্ছে অ্যাডিশন, একটা হচ্ছে প্রোডাক্ট, আর একটা হচ্ছে ইনভার্স। সাধারণ কিছু নিয়ম, এই জিনিসগুলো তোমরা না জানলে এর পরবর্তী যে জিনিসটা আমি করাবো সেটা হচ্ছে ডি মর্গান ল। এইখান থেকে প্রশ্নটা আসে, বিশেষ করে জেই মেন নিটে এই ডি মর্গানস ল থেকে কিন্তু প্রশ্নটা দেয়। তোমাকে বিভিন্ন গেট দিয়ে দেবে, সেই গেটে ডি মর্গান ল ইউজ করে তোমাকে আউটপুট বের করতে হবে, আউটপুটটা কত ইনপুটটা কত এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে। আমি তোমাদের এরকম প্রশ্ন পরবর্তী ক্লাসে করাবো। জাস্ট আগে জিনিসগুলোকে ভালো করে বুঝে নাও, রপ্ত করে নাও। তাহলে আমি এই তিনটে জিনিসকে মুছছি। আপাতত সমস্তটা ক্লিয়ার হলো। সিম্পল একদম বীজগাণিতিক নিয়ম। ক্লিয়ার? ক্লিয়ার তো বেশ। ক্লিয়ার না থাকলে হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপ বলছি, কমেন্ট করবা কিন্তু আমাকে, ঠিক আছে? কমেন্ট করলে আমি বুঝতে পারবো। তাহলে অ্যাড, প্রোডাক্ট এবং ইনভার্স এগুলো কিন্তু আমাদের চলে গেল। অ্যাড, প্রোডাক্ট এবং ইনভার্স এগুলো কিন্তু আমাদের হয়ে গেল। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমি তোমাদের শেখাবো। তার আগে আমি তোমাদের বলে দিই, এই যে লজিক গেটের এই সমস্ত বুলিয়ান অ্যালজেব্রা, যেটা দেখো এ বি যেগুলো বলছি না, এগুলোকে আমরা নির্ধারণ করছি। মানে এটা 0 বা 1 হতে পারে, আর বিটাও 0 বা 1 হতে পারে, এরকম। এটাকে এ আর বিটাকে ধরে নাও, মানে ধরছি এ মানে এ 0 বা 1 হতে পারে, বি 0 বা 1, বুঝতে পেরেছো? তো এবার আমি বলি যে এই যে লজিক গেটের এই সমস্ত ইনপুট আউটপুট, এটা কিন্তু কি করতে পারে, এরা কিন্তু কি নিয়ম মানতে পারে, কমিউটেটিভ নিয়ম মানতে পারে এরা, ঠিক আছে? এরা কমিউটেটিভ নিয়ম মানতে পারে, এরা ডিস্ট্রিবিউটেড নিয়ম মানতে পারে, আরো এরা কি কি নিয়ম মানতে পারে, কমিউটেটিভ নিয়ম মানতে পারে, ডিস্ট্রিবিউটিভ বা অ্যাসোসিয়েটেড নিয়ম মানতে পারে। আমি তোমাদের বলি কমিউটেটিভ মানে কেন, এই সমস্ত নিয়ম কারা মানে, এই সমস্ত নিয়ম মানে যাদের বীজগণিতিকভাবে যোগ বা গুণ এগুলো করা যায়। বীজগণিতিক নিয়মের যে কোনো একটা করা যায়, অ্যাডিশনে হোক বা মাল্টিপ্লিকেশন হয়, যে কোনো একটা করা গেলে তারা কিন্তু ভেক্টর জমা করা যায়, ঠিক একইভাবে এদেরকে কিন্তু করা যায়। সেজন্য এরা কমিউটেটিভ মানে। কমিউটেটিভ মানে আমি তোমাদের বলি এ প্লাস বি ইকুয়াল টু ধরো বি প্লাস এ, মানে উল্টে দেখলেও এদের মান দুটো কি হবে, সমান হবে। এটাকে আমরা বলি কমিউটেটিভ। এ প্লাস বি এর মানও যা হবে, বি প্লাস এর মানও তাই হবে। তুমি দেখো 0 প্লাস 1 এর মান যা হবে 1 আসবে, 1 প্লাস 0 মানে কি আসবে, 1 আসবে। তাহলে এটা কমিউটেটিভ নিয়ম মেনে চলে। এবার এদেরকে যে দ্বিতীয় নিয়ম মেনে চলে সেটাকে আমরা বলি অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ মানে আমরা বলতে পারি ধরো এ প্লাস বি প্লাস সি, তো এটাকে আমরা যদি এইভাবে লিখি যে এ প্লাস বি প্লাস সি, তাও কিন্তু এরা এই নিয়মটাকে মানবে। অর্থাৎ এর মানটা যা হবে, ধরো এটা 0 1 না পুট করে তুমি লিখতে পারো, ঠিক আছে? এ প্লাস বি প্লাস সি, সিটাকেও তাই, ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে কি গেল অ্যাসোসিয়েটিভ রুল। এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড রুল। এটা খুবই ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউটেড রুল বিভিন্ন অঙ্ক যখন করবা তোমাদের কাজে লাগবে। ধরো এ ডট বি প্লাস সি, ঠিক আছে? ঠিক আছে, এ ডট বি প্লাস সি, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ ডট বি প্লাস এ ডট সি, ঠিক আছে? এটাকে আমরা কি করলাম, ডিস্ট্রিবিউটেড করে দিলাম। এর সাথে বি গুণ করলে যা হবে এবি, আর এর সাথে সি গুণ করলে এসি হবে। অর্থাৎ এদের মান আর এর মান সব সমান হবে। আরে ভাই এ বি সি এগুলোকে 0 1 ধরে তোমরা পুট করে দেখে নিতে পারো। দেখো এখানে এ প্লাস বি প্লাস সি, ধরো এখানে ধরলাম এ কে ধরলাম 0, আর ধরো বি প্লাস সি, বি কে ধরলাম 0, বি কে ধরলাম 0, বি কে ধরলাম কত 0, আর সি কে ধরলাম আমরা 1, আর এ কে ধরলাম কত আমরা 0। ধরো এখানে এ প্লাস, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি, তার মানে 0 0 প্লাস, সরি এখানে কত হচ্ছে এ, এটা দেখো এ এ মান কত 0 প্লাস বি প্লাস সি মানে কত 0 প্লাস 1। ওকে, তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে আমার 1 দাঁড়াচ্ছে, তাই না? আলটিমেটলি 1 দাঁড়াচ্ছে। এবার এর রাশিটা দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মানে কত, এ কত 0, বি কত 0, আর প্লাস সি মানে কত, সি মানে 1, তাহলে দেখো তাও 1 আসছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যে এদেরকে এইভাবে পাল্টালেও কিন্তু এর মানটা সেম থাকে। অর্থাৎ এরা অ্যাসোসিয়েটিভ নিয়মকে মানছে, এরা কমিউটেটিভ নিয়মকে মানছে, এবং এরা তার সাথে কি কে মানছে, তারা এর সাথে কি কে মানছে, তোমরা ডিস্ট্রিবিউটেড রুল এটাকে মানছে। তার মধ্যে তোমরা এটা ভালো করে দেখে নাও যে ডিস্ট্রিবিউটেড রুল এটা কিন্তু এরা মানছে। এ ডট বি প্লাস সি, একে বির সাথে গুণ করে দিলে যা মান আসবে, প্লাস এ ডট সি, এভাবে আমরা সেপারেট করে নিতে পারি। ক্লিয়ার? একদম ক্লিয়ার হলো? বেশ, আমি আশা করছি তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছে। সিম্পল ব্যাপার, খুব একটা জোরালো না। এবার দেখো বন্ধুরা, এবার যে জিনিসটা আমি তোমাদের আনবো সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ডি মর্গান ল। ডি মর্গান ল আমাকে কি বলছে, ধরো এ এটা 0 বা 1 বলেছি বারবার, প্লাস বি তার মাথায় বার আছে। এবার ডি মর্গান ল বলছে এটাকে যদি আমি সেপারেট করি, যখন আমি অঙ্ক করবো তখন আমাকে সেপারেট করতে হবে। সেপারেট করলে
এর মাথাও বার আসবে, তার সাথে বি এর মাথাও বারটা চলে আসলো। মানে এটাকে সেপারেট করে নিলে দেখো এ আর বি দুজনের মাথায় বার আছে, তাহলে এটাকে সেপারেট করলে এর মাথাও বার চলে আসলো, বি এর মাথাও বার চলে আসলো। বাট এই যে পজিটিভ চিহ্নটা এখানে গিয়ে প্রোডাক্ট গুণ হয়ে যাবে, শুধু এটাই হচ্ছে তফাৎ, শুধু এটাই হচ্ছে তফাৎ, বুঝতে পারলাম? এই যে পজিটিভ চিহ্নটা এখানে গুণ হয়ে যাবে, যদি সেপারেট করি আমি এ আর বি আলাদাভাবে সেপারেট করলাম, খালি পজিটিভটা গুণ হয়ে যাবে, গুণটা পজিটিভ হয়ে যাবে, তাছাড়া তো হবে না। তার কারণ ভাগ, সাবট্রাকশন, গুণ, ভাগ বিয়োগ এগুলো তো করা যায় না, তাহলে শুধুমাত্র যোগ আর গুণে রূপান্তর করা যায়, তাহলে গুণ আর যোগ এতে রূপান্তর হবে, সিম্পল ব্যাপার। এবার ধরো সিম্পল ভাবে আমি তোমাদের বলি, সাধারণভাবে বলি, দেখো এ প্লাস বি, এ ডট বি হলো। এবার ধরো এ ডট বি তার বার আছে, তার মাথায় বার আছে, একেও আমি বলবো সেপারেট করতে, তাহলে কি হবে? নিশ্চয় এর মাথাও বার হবে, বি এর মাথাও বার হবে, আর মধ্যের এই চিহ্নটা কি হবে বলো তো, বলো বলো, হ্যাঁ প্লাস চিহ্ন হয়ে যাবে, মধ্যের এই চিহ্নটা চলে আসবে প্লাস, খালি চিহ্নটা অদল বদল হয়ে যাবে, কিছুই ব্যাপার না, চিহ্নটা অদল বদল হয়ে যাবে। আমি যদি এটাকে আবার একটু ঘুরিয়ে লিখি যে এ বার ডট বি বার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ বার ডট বি বার, এটাকে বলছি আমি একই ছাদের তলায় নিয়ে আসবো, মানে এরা সেপারেট আছে কিন্তু এদেরকে বলতে একই বারে নিয়ে আসবো, তাহলে কি হবে, আমি একই বারে নিয়ে আসলাম এ প্লাস বি, উপরে আমার চলে আসলো কত 12, 4 চলে আসলো, খালি চিহ্নটা পাল্টে গেল আর একই ছাদের তলায় চলে আসলো। ক্লিয়ার? ব্যাপারটা একই, এটা এটা ব্যাপারটা একই। ক্লিয়ার? এই ডি বর্গের এই তিনটি ল কিন্তু ভালো করে লিখে রাখো, আমি এরপর যত সমস্ত অঙ্কগুলো করাবো সব এই ল দ্বারা হবে। ক্লিয়ার? এবার দেখো আমি শুরু করছি আমাদের নেক্সট অঙ্কের পর্ব, ঠিক আছে? অঙ্কের পর্ব আমরা শুরু করছি, চলো এবার করবা, দেখো সুন্দরভাবে তোমরা বুঝতে যাবে, সুন্দরভাবে। ধরো আমি একটা তোমাদের অঙ্ক দিচ্ছি, করো সিম্পল ভাবে, একটা সিম্পল ভাবে করো, এ দ্বারা আমি লিখে নিতো এ বার প্লাস বি বার মাথায় ছাদ আছে, এটাকে করো সিম্পল ভাবে। তাহলে আমি কি করব বলো, তোমরাই বলো। হ্যাঁ আমরা কি করবো, সেপারেট করব, সেপারেট, তাহলে এই ছাদ থেকে ছাদের বাইরে নিয়ে আসবো, সেপারেট করবো, তার মানে এ বার তার মাথাও বার হয়ে যাবে, যেহেতু বার আছে, বি এর মাথায় তো বার ছিল আর এই বারটা আবার এই বারে চলে আসবে, এর মাথায় বার ছিল এই বারটা এই মাস চলে আসবে, সেপারেট বার, এর মধ্যেকার জন্য কি হবে, গুণ হয়ে যাবে। এবার তোমাকে একটা কথা বলি, দেখো এর মাথায় ডবল বার থাকলে, বির মাথায় ডবল বার থাকলে সেগুলো সেই সংখ্যাটা চলে আসবে, মানে এর বার ডবল বার মানে এ আসবে, বি ডবল বার মানে বি চলে, মানে উত্তর আসলে আমার এ ডট বি। ক্লিয়ার? ডবল বার মানে কি, ধরো এ ধরো আমি ধরলাম এ 0, এবার 0 কে উল্টে দাও 1, 1 কে আবার উল্টে দাও 0, তার মানে কি ছিল, এ 0 ছিল, 0 আসলো, তারপরে এ 0 ছিল, এ আসলো। ক্লিয়ার? বুঝেছো? আবার ধরো বি কে ধরো 1, 1 কে একবার উল্টে দাও, কত 1 উল্টে গেলে 0 আসবে, 0 কে আবার উল্টে দাও, 0 উল্টে দিলে 1 আসবে, তাহলে দেখো বি 1 ছিল 1ই আসলো, তাহলে যে মানটা ডবল বার মানে সেই বারটাই আসবে। ক্লিয়ার? এবার দেখো আমি তোমাদের আবার দ্বিতীয় প্রশ্ন দিই একটা, করো। ধরো আমার এখানে আছে এ, সরি একবার দেখে দাও, এ প্লাস বি বার তার মাথায় বার প্লাস এ বার প্লাস বি, ধরো বি বার আছে তো মাথায়, বি বার তার মাথায় বার ইকুয়ালটা আমাকে প্রমাণ করতে হবে বি, এটা আমাকে প্রমাণ করতে হবে। সিম্পল ভাবে তোমরা প্রমাণ করো। দেখো আমরা কি করবো, আমরা আগে শুধুমাত্র আমাদের কাজ হবে একটাই, সেপারেট করে নেবো। কি করবো, সেপারেট করে নেবো। দেখো এখানে আমি এ কে সেপারেট করে নিলাম, তাহলে এর মাথায় বার চলে আসলো, প্লাস ছিল যে আমি ছাদের তল থেকে বের করবো, যখন এই বৃষ্টির মধ্যে নিয়ে আসবো তখন প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, গুণ দিব। দেখো বি ছিল, বি এর মাথায় তো বার ছিল, এই বারটা আবার চলে আসলো, বি এর মাথায় ডবল বার চলে আসলো। ক্লিয়ার? জানি ক্লিয়ার? এই প্লাসটা প্লাসে আমি বসিয়ে দিলাম। নেক্সট দেখো এর মাথায় বার ছিল আর এই উপরে বারটা আবার চলে আসবে, এই ডবল বার চলে আসলো। ক্লিয়ার? প্লাস দেখো বি এর মাথায় বার ছিল, এই বারটা আবার চলে আসলো, বি এর মাথায় ডবল বার চলে আসলো। ক্লিয়ার? এবং এর মধ্যে সরি মধ্যে চিহ্ন কি হবে, হ্যাঁ জানি জানি জানি, ঠিক ধরেছো, মধ্যে চিহ্নটা গুণ হয়ে গেল। এবার এটা আমাকে বি প্রমাণ করতে হবে। সিম্পল ভাবে দেখো এর মাথায় বার, তাহলে এর মাথায় বারে আমি রেখে দিলাম। দেখো বি এর মাথায় ডবল বার মানে কি, বি খালি চলে আসবে, বি এর মাথায় ডবল বার মানে বি শুধু চলে আসবে। ক্লিয়ার? প্লাস এর মাথায় ডবল বার মানে কি, শুধু এ চলে আসবে, ডট বি এর মাথায় ডবল বার মানে শুধু বি চলে আসবে। এবার আমি যদি এখান থেকে বি কমন নিই, তাহলে কি আসে, দেখো বি কমন নিলে আমার আসে কি, এ বার প্লাস এ। দেখো এ বার প্লাস এ যাই হোক না কেন, এর মান সবসময় 1ই আসবে, এর মান সবসময় 1ই আসবে, তাই এর মান সবসময় বি হবে। এবার তাহলে আপনি এটা বললেন কেন, এ বার প্লাস এ এর মান সবসময় 1 এ আসবে। দেখো এর মাথায় এ কে 0 ধরো, 0 বার করো 1 আসলো, প্লাস 0, তাহলে কত হবে, 1 আসলো। একে ধরো 1 ধরলাম, ঠিক আছে, একে 1 ধরলাম, 1 এর বার করে দাও, তাহলে 0 হলো, আর এ তো 1 আছে, তাহলে 0 প্লাস 1 কত 1,
তাহলে এ বার প্লাস এ সবসময় 1ই হবে। যেহেতু 1 টাকা লিখলাম না, দেখো আমার প্রমাণিত হয়ে গেল বি। ক্লিয়ার? প্রমাণিত হয়ে গেল কি বি। বুঝতে পারছো তো ব্যাপারটা? বুঝতে পারছো তো? আরে ভাই এ বার তার বার মানে কি হচ্ছে 1ই আসছে, সেটা মানে 0 কে উল্টালে 1, 1 কে উল্টালে আবার 0ই আসছে। আবার এখানে যদি বলি এ ডট এ বার, এর মান কিন্তু সবসময় 0 আসবে, তার কারণ এর মান ধরো 0, এর মান ধরো 0, আর 0 কে 0 এর বার মান কত 1, তাহলে 0 * 1 কত হবে 0 হবে, তাহলে এ 0 ছিল 0 আসলো। 1 ধরলে 1ই আসবে, সরি 1 ধরলে 0 আসবে। 1 ধরো এ হচ্ছে 1, 1 এর এবার দেখো এ 1 হলে 1 এর বিপরীত কি 0, তাহলে 1 * 0 কত 0, তাহলে এ ডট এ বার এর মান বা বি ডট বি বার এর মান বা সি ডট সি বার এর মান সবসময় 0 আসবে। আর শুধুমাত্র তোমাকে ডি মর্গানের যে লটা বললাম যে ছাদের উপর থেকে বের করলে যোগটা শুধুমাত্র গুণ হয়ে যায়। আমাদের একটা উদ্দেশ্য হবে সেপারেট করা, সেপারেট করলে যোগটা কি হবে গুণ হয়ে যাবে, গুণটা কি হবে যোগ হয়ে যাবে। সেপারেট করলে আমাদের যোগটা গুণ হয়ে যাবে, গুণটা যোগ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের রীতি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এইভাবে আমরা ডি মর্গান লকে কাজে লাগিয়ে সমস্ত অঙ্ক করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল আজকে আমাদের সমস্ত নিশ্চিত করে। আশা করি তোমাদের বুঝতে পারলাম। আর যদি কিছু না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই বলবে। আমার এখানে ইন্টারনেটে খুব একটা বেশি পরিষেবা নাই, বুঝলো তো? ওয়াইফাই টাইফাই যদি থাকতো ভালো, দেখো কোয়ালিটিও খারাপ, তোমরা ম্যানেজ করে মন দিয়ে দেখো, তাহলে সব চোখে দেখা লাগে না, মন দিয়ে দেখো। তো যদি ওয়াইফাই টাইফাই ব্যবস্থা অ্যাকচুয়ালি করতে হবে, যদি করি তাহলে আমি আরো সুন্দরভাবে একটু থেমে থেমে পড়াতে পারি, একটু কোয়ালিটি ইমপ্রুভ করে একটু বড় বড় একটু সুবিধা হয়। দেখছি তোমরা সাপোর্ট করলে সবকিছু হবে, সাপোর্ট না করলে কোনো কিছু হবে না। তো এই হচ্ছে আমাদের লজিক গেট পর্ব গেল। একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিচ্ছি, কতদিনই একটা হোমওয়ার্ক তোমাকে দিচ্ছি, এটা আমি করে উত্তরটা বলবা সিম্পল ভাবে, ঠিক আছে? হোমওয়ার্কটার উত্তর আমি তোমাদের বলছি, দেখো ধরো এ বার বি প্লাস বি বার এ ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি, সরি এ বার বি বার, হ্যাঁ এ বার বি বার বা এ বি বার ধরো। এটা তোমাকে আমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করে আমাকে দেখাবা যে a বার b প্লাস b বার a ইকুয়াল টু ab প্লাস a বার b বার, ধরো a বার b বার a বার b বার। এটা প্রমাণ করে আমাকে বলবা বা বলবে, শোনাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, লিংক দেওয়া থাকবে, ওখানে আমাকে সেন্ড করে দিবা। যদি পারো তাহলে বুঝবো যে হ্যাঁ অবশ্যই তুমি জিনিসটা সুন্দরভাবে বুঝেছো। তো আমরা এখানে ভিডিওটা শেষ করবো। তো আশা করি কতটুকু বুঝতে পারলাম জানি না, তো অবশ্যই হেল্প করবো, এর পরবর্তী ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করবো। তো এখানে আমরা ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।